প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্যে। ব্রিটিশ প্রেস্টিজিয়াস সাময়িকী বা ম্যাগাজিন দি ইকোনমিস্ট গত 12ই মার্চ বৃহস্পতিবার তাদের অনলাইন সংস্করণে বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচন, এই নির্বাচনে বিএনপির জয়লাভ, জামায়াতের দলগত অবস্থান, নির্বাচনী ফলাফলে দলটি কোথায় দাঁড়িয়ে আছে ইত্যাদি বিষয় নিয়ে কথা বলেছে। তো সেখানে বিএনপি এবং জামায়াতের নতুনভাবে এই দল দুটোকে আবার দাঁড় করিয়েছে তাদের অতীতের মুখোমুখি। তো আওয়ামী লীগ এখন অনেকটাই অপ্রাসঙ্গিক, সেটি নিয়ে আমি কথা বলছি না। বিএনপিকেও এখন আয়নায় নিজেদের চেহারা আবার দেখতে হবে। ইকোনমিস্ট যেভাবে কথা বলেছে, যা আমাদের জানাতে চেয়েছে, সেই প্রেক্ষিতে বলছি বিএনপিকেও আয়নার সামনে আবার দাঁড়াতে হবে তাদের পুরনো চেহারা দেখবার জন্যে। আর বাংলাদেশ জামায়াত ইসলামের মূল্যায়নে তারা কিছু মন গড়া বক্তব্য দিয়েছে ইকোনমিস্ট। তো কেন মন গড়া বলছি সেটি বিশ্লেষণ করব তাদের বক্তব্য উদ্ধৃত করে, এবং অবশ্যই মন গড়া, এবং সেটি একেবারেই সত্যের অপলাপ। তো সব পক্ষেরই আসলে এখানে শুনবার বা পড়বার বিষয় আছে। তো সব মিলিয়ে এই আর্টিকেলটি গুরুত্বপূর্ণ মনে হলো এবং আমাদের সমকালীন রাজনীতির সঙ্গে প্রাসঙ্গিক। আর বিশেষভাবে জামায়াত সম্পর্কে তারা যে অসত্য বয়ান দিয়েছে সেই বিষয়ে কথা বলাটি নৈতিক দায়িত্ব মনে করছি। সেই জন্যে আমি এই আর্টিকেলটি অ্যাড্রেস করছি এই এপিসোডে। তো আমি চেষ্টা করব বাংলা অনুবাদে পুরো আর্টিকেলটি আপনাদের সঙ্গে শেয়ার করতে এবং সেটি নিয়ে কথা বলতে। এক দুটো প্যারাগ্রাফ আমি হয়তো এক্স্যাক্টলি ফিলটি পাবার জন্যে ইংরেজিতে পড়তে পারি, পড়ে আমি আবার অনুবাদ করব সঙ্গে সঙ্গে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আগাম ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে রাখছি সঙ্গে থাকবার জন্যে। খুবই গুরুত্বপূর্ণ এই আর্টিকেলটি। বর্তমানে আমরা যে অবস্থানে দাঁড়িয়ে আছি, রাজনৈতিক অবস্থান আমাদের, সেদিক থেকে। তো শুরু করছি। তো দি ইকোনমিস্ট হেডলাইন দিয়েছে, ইসলামিস্টস উ বাংলাদেশ উইথ এভরিথিং বাট ইসলাম। ইসলামপন্থীরা বাংলাদেশের মনোযোগ আকর্ষণ করবার চেষ্টা করেছে, বাংলাদেশকে দলে টানবার চেষ্টা করেছে, কিংবা বাংলাদেশকে লোভ দেখাবার চেষ্টা করেছে, সব কিছু দিয়ে, শুধু ইসলাম ছাড়া। অর্থাৎ তারা বুঝিয়েছে ইসলামের বিষয়টি অতটা শক্তভাবে তারা ডিল করেনি। ইসলামপন্থীরা, পাবলিক পারসেপশন যেরকম থাকে অনেকের, যে ইসলামপন্থী দল মানে আফগানিস্তান স্টাইল সরকার, এরকম একটি পারসেপশন। তো এর বিপরীতে গিয়ে অন্য সব কিছু দিয়ে তারা চেষ্টা করেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ভোটারদের মন জয় করবার জন্য, বাংলাদেশকে জিতবার জন্যে তারা সব কিছু করেছে, অন্য পন্থা অবলম্বন করেছে, কিন্তু ইসলাম না, এরকম বক্তব্য দিয়ে তারা শুরু করেছে। তো এই ছিল হেডলাইন। সাব হেডিংও আছে একটি, দে আর আ হিট অন ক্যাম্পাস টু। তারা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতেও হিট হয়েছে। এবার পুরো আলোচনায় তারা কি বলেছে, পুরো বক্তব্যে তাদের চলে আসছে। তো আমি পারপাসলি, ইচ্ছাকৃতভাবে প্রথম প্যারাগ্রাফটি পড়ব না, একদম শেষে পড়ব, এপিসোডের শেষের দিকে দ্বিতীয় প্যারাগ্রাফ থেকে শুরু করছি। জামায়াত ইসলাম সম্পর্কে বলছে বিশেষভাবে, এই দলটি ফিরে এসেছে তাদের ট্রেডিশনাল যে প্ল্যাটফর্ম আছে, প্রথাগত জায়গা, তাদের আদর্শগত অবস্থান, সেখান থেকে ফিরে এসে অন্যান্য কারণগুলোকে বড় করে তুলে ধরে তারা ফিরে এসেছে। একটি কামব্যাক পেয়েছে তারা, জামায়াত ইসলাম। বর্তমান নেতা এই দলটির শফিকুর রহমানের নেতৃত্বে ধর্মীয় বিষয়গুলো অতটা বড় করে তুলে ধরেনি এই দলটি, বরং অ্যান্টি এস্টাবলিশমেন্ট হিসেবে নিজেদের প্রমাণ করবার চেষ্টা করেছে। অ্যান্টি এস্টাবলিশমেন্ট বলতে প্রশাসন, শাসন ব্যবস্থা, এইসবের বিরোধী। জামায়াতের ইতিহাস আছে, অতীত আছে, প্রায়শ্চিত্ত করবার মতো। এইটি 1971-এ বাংলাদেশের যে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে বাংলাদেশের বিরুদ্ধে কাজ করেছে।
আচ্ছা, যদিও এই দেশের 90% মানুষ মুসলমান, তবে এইখানে বাংলাদেশে ঐতিহ্য আছে মধ্যপন্থী ইসলাম এবং ধর্মনিরপেক্ষ রাজনীতির ঐতিহ্য আছে। তাই জামায়াত দল হিসেবে নিজেদেরকে ব্র্যান্ডিং করেছে বা চিহ্নিত করেছে অ্যাজ দ্য পার্টি অফ চেঞ্জ, পরিবর্তনের দল হিসেবে, অ্যান্টি করাপশন, দুর্নীতি বিরোধী দল হিসেবে, অ্যান্ড গুড গভর্নেন্স, সুশাসনের জন্য তারা সুশাসন চাইছে, এই হিসেবে নিজেদের ব্র্যান্ডিং করেছে। ইন কন্ট্রাস্ট টু দ্য টু বিগ পার্টিজ, বাকি যে দুটো বড় দল আছে সেই দুটো দলের বিপরীতে যেই দুটো দল বাংলাদেশে পালাক্রমে ক্ষমতা এসেছে দেশ স্বাধীনের পরপর, পালাক্রমে ক্ষমতা এসেছে, তারা এরকমই বলেছে, they have taken turns in power for most of Bangladesh's existence. বাংলাদেশের অস্তিত্বের পুরো সময়টিতে এই বড় দল দুটো পালাক্রমে ক্ষমতা এসেছে তাদের কথা বলা হচ্ছে। যেমন বিএনপি, যারা এই নির্বাচনে জিতেছে, এবং শেখ হাসিনার আওয়ামী লীগ। আচ্ছা, পরে তারা ইকোনমির যেটি বলেছে, ইচ হ্যাজ বিন রান লাইক আ ফ্যামিলি বিজনেস। এই দুটো দলের প্রতিটি চালানো হয়েছে পারিবারিক ব্যবসার মতো। সেই জন্য শুরুতে বলছিলাম যে বিএনপি এবং আওয়ামী লীগ সম্পর্কে এমন কিছু কথা বলেছে, এই দুটো দলকে আবার নতুন করে নিজের চেহারা দেখতে হবে আয়নায়, যদি তারা ভুলে গিয়ে থাকে তারা কারা। তা আবার বলছি, আওয়ামী লীগ নিয়ে কোনো কথা নেই, কথা বাড়াবো না, এখানে বিএনপি নিয়ে কথা আছে। ইচ হ্যাজ বিন রান লাইক আ ফ্যামিলি বিজনেস, দুটো দলের প্রত্যেকটি পরিচালিত হয়েছে পারিবারিক ব্যবসার মতো, অ্যান্ড প্রিজাইডেড ওভার ইন্ডাস্ট্রিয়াল স্কেল করাপশন, এবং দুটি দলই খুবই বড় আয়তনে, বৃহৎ আয়তন দুর্নীতি করেছে। ইন্ডাস্ট্রিয়াল স্কেল করাপশন বলতে বোঝানো হয় বড় আকারের, বিগ স্কেলে, লার্জ স্কেলে দুর্নীতি করেছে দুটো দলই। জামায়াত's সেভিয়েস্ট মুভ ওয়াজ ইন ক্যাম্পাস পলিটিক্স। জামাতের সবচাইতে স্মার্ট মুভ বা বুদ্ধিমান মুভটি ছিল ক্যাম্পাস পলিটিক্স, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে তাদের যে রাজনীতির স্টাইল সেটির কথা বলা হচ্ছে। গত শরৎকালে তাদের দল সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ে এই ছাত্র ইউনিয়নের, স্টুডেন্ট ইউনিয়নসের নির্বাচনগুলো জিতেছে, যেটিকে আমরা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ বলি। তারা স্টুডেন্ট ইউনিয়ন বলছে, তো সেটি একই বিষয়টি আসলে। রাদার দেন প্রিচ দ্য কোরআন, campus activists run study sessions, organize welfare groups, fix broken fence in the dorms, and in one recent example staged a hijab rally at Dhaka University, which drew many women with no Islamic sympathies. আচ্ছা, জামায়াতের সবচাইতে বুদ্ধিমত্তার পরিচয় যে কাজটি ছিল সেটি ছিল ক্যাম্পাস রাজনীতি, যেখানে তাদের ছাত্র সংঘটি, যেটি ছাত্র শিবির, সবগুলো নির্বাচনে জয়লাভ করেছে। তারা সেখানে কোরআন প্রচার করেনি, শিবিরের কথা বলা হচ্ছে, শিবির ক্যাম্পাসগুলোতে কোরআন প্রচার করেনি, তারা বরং আয়োজন করেছে স্টাডি সেশনের। তারা ওয়েলফেয়ার গ্রুপ অর্গানাইজ করেছে, কল্যাণ সংস্থা চালিয়েছে সেখানে। ফিক্স ব্রোকেন ফ্যান্স ইন দ্য ডর্মস, তাদের ডরমিটরিগুলোতে ভাঙা ফ্যান মেরামত করেছে। অ্যান্ড ইন ওয়ান রিসেন্ট এক্সাম্পল, সাম্প্রতিক একটি উদাহরণে দেখা গেল তারা একটি হিজাব র্যালি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, যেটির মাধ্যমে তারা অনেক নারীদের আকর্ষণ করতে পেরেছে, যারা এমনিতে ইসলামপন্থীদের বিষয়ে যাদের খুব একটা সহানুভূতি নেই বা ইসলামিস্ট সিম্প্যাথাইজার না, তাদেরও দৃষ্টি আকর্ষণ করেছে এবং তাদের মনোযোগ কাটতে পেরেছে তারা এই হিজাব র্যালি করে। The Islamic headscarf has become a cool counter-cultural expression of identity. শিবির যে হিজাব প্রদর্শনী করেছে, বলা হচ্ছে এই হিজাবটি আসলে হেড স্কার্ফ বলা হয় ইংরেজিতে। হিজাবও আজকাল ইংলিশ ওয়ার্ড হিসেবে গণ্য হয়, অক্সফোর্ড ক্যামব্রিজে পাওয়া যায় ওয়ার্ডগুলো। তো এই হিজাবকে বলা হয়েছে এটি একটি প্রতি সাংস্কৃতিক পরিচয়ের বহিঃপ্রকাশ, অর্থাৎ
মেইন স্ট্রিমে যে কালচারটি আছে সেই কালচারের বিপরীতে গিয়ে প্রতি সাংস্কৃতিক একটি পরিচিতির বহিঃপ্রকাশ হিজাব। জামায়াত জেনজিদের যে বিপ্লবীদের যে দলটি আছে সেটির কথা বলছে, এনসিপির কথা বলছে, তাদের সঙ্গে একটি নির্বাচনী প্যাক্ট করেছে, ইলেকটোরাল প্যাক্ট, নির্বাচনী জোট বা চুক্তি। আর যেটি করবার কারণে সেই দল থেকে বেশ কিছু তারকা নেতা চলে গিয়েছেন, এনসিপির কথা বলা হচ্ছে। 6 জন ছাত্র নেতা নির্বাচনে জিতেছেন, 6টি আসন লাভ করেছেন তারা। জামায়াতের বেশ একটি পলিটিক্যাল ফেস লিফট হয়েছে এই ইস্যুতে, কারণ রেভলিউশনারিদের দল এনসিপির সঙ্গে জামায়াতের জোট হয়েছে, সেদিক থেকে জামায়াত একটি পলিটিক্যাল ফেস লিফট লাভ করেছে বা এক ধরনের ডেভেলপমেন্ট হয়েছে তাদের পলিটিক্যাল, সেটি বলা হচ্ছে। আর এই জনপ্রিয় যে অভ্যুত্থানটি হয়েছে, আপরাইজিং হয়েছে, এইটিতে তারা বিজয়ীদের পাশে রাখতে পেরেছে, এনসিপির পাশে তারা জামায়াত নিজেদের রাখতে পেরেছে। তাই জামায়াত এমন একটি শক্তি হয়ে উঠেছে যাকে গুনতেই হবে। অনেকের মতোই বিএনপির আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন, আমির খসরু মাহমুদ চৌধুরীর ইন্টারভিউ নিয়েছে ইকোনমিস্ট, যিনি বিএনপির নতুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এক্সকিউজ মি, আমি নিশ্চিত নই এই দলটির দর্শন কি, ফিলসফি কি। আমির খসরু মাহমুদ চৌধুরী বলছে একটি সমস্যা হলো এই দলটি এখন স্প্লিট বিটুইন মডারেটস অ্যান্ড হার্ডলাইনার্স, কট্টরপন্থী এবং মধ্যপন্থীদের মধ্যে দলটি আসলে বিভক্ত হয়ে গেছে, বা দলে 2 ধরনের লোক আছে। আর পার্টির নেতা তিনি আনপ্রেডিক্টেবল বলা হয়েছে, অর্থাৎ তার সম্পর্কে আগাম অনেক কিছু ভবিষ্যৎবাণী করা যায় না। নিজের যে স্ক্রিপ্ট আছে, প্রচলিত যে স্ক্রিপ্ট তারা মেনে চলেন, রীতিনীতির কথা বলা হয়েছে, আদর্শগত দিকগুলোর কথা বলা হয়েছে, এক্সকিউজ মি, তিনি ওটার বাইরে গিয়ে শফিকুর রহমান অনেক সময় বাংলাদেশি মহিলাদের উত্তেজিত করেছেন, প্রভোগ করেছেন, উস্কানি দিয়েছেন। প্রভোগ শব্দটি তারা ব্যবহার করেছে, উস্কানি দেওয়া। যখন তিনি মহিলাদের ব্রেস্ট ফিডিং পর্যায়টিকে, স্তন্যদানের যে পিরিয়ডটি আছে, যে মহিলারা মা হন, সন্তানকে দুধ খাওয়ানো, সেই বায়োলজিক্যাল গুরুত্বপূর্ণ বিষয়টি যেহেতু তাদের ক্ষেত্রে প্রযোজ্য, তাই তারা পার্টি চিফ হতে পারে না, এমন বক্তব্য সাম্প্রতিককালে শফিকুর রহমান রেখেছেন। সেই বক্তব্যকে কোট করছে তারা, কোট করে বলছেন যে তিনি আনপ্রেডিক্টেবল এবং মাঝে মধ্যে তিনি নারীদের উস্কে দেন, প্রভোগ করেন, এরকম বক্তব্য রেখে। আচ্ছা, যদিও ব্র্যাকেট ব্যবহার করেছে, ব্র্যাকেটে বলছে যদিও বিস্ময়করভাবে এই দেশে নারী প্রধানমন্ত্রীরা বহুদিন থেকে ক্ষমতায় ছিলেন, বহু বছর ধরে। জামায়াত পরবর্তী নির্বাচনে জয়লাভ করবার স্বপ্ন দেখছে। তাদের জিজ্ঞেস করা হয়েছিল, ইকোনমিস্ট বলছে এটি, যে তারা পরবর্তীতে কি করবেন। মিস্টার রহমান বরাবরের মতোই উত্তর দেন, সেন্টার রাইট ডগমা, অর্থাৎ মধ্য ডান পন্থার রাস্তা তারা অবলম্বন করবেন, সেভাবে তিনি উত্তর দেন, বিগত সময়গুলোতে যেভাবে তিনি দিয়েছেন। এবং তিনি বলেছেন এমন কার্যক্রম করবেন যে ব্যবসাকে সাহায্য করে, উন্নতি ঘটায়, এডুকেশনকে সময় উপযোগী করবেন, শিক্ষাকে, এবং সময়ের প্রয়োজন অনুযায়ী সাজাবেন এডুকেশন সেক্টরকে, অর্থাৎ এডুকেশন হবে প্রফেশন বেসড, পেশার সঙ্গে সম্পর্ক থাকবে, এবং দুর্নীতিতে লাগাম দেবেন, এবং বিভিন্ন দলের যে বিউরোক্র্যাটসরা আছে, আমলারা আছেন দলীয়, তাদেরও লাগাম দেবেন। তিনি জোর দিয়ে বলেন যে জামায়াত শরিয়ার ব্যাপারে কমিটেড বা অঙ্গীকারাবদ্ধ, তবে শরিয়া বলতে এখানে তিনি বোঝান
জাস্টিস, ওয়েলফেয়ার অ্যান্ড রেস্ট্রেন্ট অফ পাওয়ার, ন্যায় বিচার, কল্যাণ এবং ক্ষমতার সংযম, ক্ষমতা পেয়েও ক্ষমতাকে নিয়ন্ত্রণে রাখতে পারা। এই জাতীয় অস্পষ্ট নীতি নৈতিকতাগুলো, এগুলো নিয়ে আর্গিউ করা বা তর্ক করা খুব কঠিন, ইকোনমিস্ট বলছে। বাংলাদেশ, জামায়াত কোন ধরনের বাংলাদেশ গঠন করবে সেটি খোদাই জানেন, একথা বলে ইকোনমিস্ট তাদের বক্তব্য শেষ করেছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি প্রথম প্যারাগ্রাফটি পড়িনি, স্কিপ করে গিয়েছিলাম পারপাসলি, ইচ্ছে করে, কারণ সেইটি আমি পরে পড়ব বলেছিলাম। সেখানেই জামায়াত সম্পর্কে একটি মন গড়া বিশ্লেষণ তারা করেছে গত নির্বাচনে জামায়াতের ফলাফল সম্পর্কে। তো প্রথম প্যারাগ্রাফটি শুরু হয়েছে, সম্ভবত সবচেয়ে বড় সারপ্রাইজ জেন জিদের যে বাংলাদেশে রেভলিউশন হয়েছে অগাস্ট 2024-এ, সেটির কথা তারা বলছে। এই জেন জিদের 2024-এর রেভলিউশন থেকে বিস্ময়করভাবে সবচেয়ে বিস্ময়কর যে বিষয়টি বেরিয়ে এসেছে বা যেই বিষয়টির উত্থান হয়েছে সেটি হলো ইসলামিস্ট রিভাইভাল, অর্থাৎ ইসলামপন্থীদের পুনরুত্থান বা পুনরুজ্জীবন। আচ্ছা, এটি অনেকেই বলেছেন, অনেক পত্রিকা, অনেক মিডিয়া, দেশীয় রাজনীতিবিদরাও বলছেন। The student-led uprising ousted Sheikh Hasina Wajid, a prime minister under whom Jamaat Islami, Bangladesh's biggest Islamic party, had been banned. ছাত্র পরিচালিত এই অভ্যুত্থান, যেটি শেখ হাসিনা ওয়াজেদকে বহিষ্কার করেছে, প্রাইম মিনিস্টার যিনি ছিলেন, এবং যার আন্ডারে বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামী দল জামায়াত ইসলাম নিষিদ্ধ ছিল। বাট ফিউ এক্সপেক্টেড, এই জায়গাটি একেবারে ক্রিম, আসল জায়গা। বাট ফিউ এক্সপেক্টেড ইন দ্য ইলেকশন লাস্ট মান্থ that Jamaat would make history by becoming the country's main opposition with about a third of all votes. খুব কম লোকই আশা করেছিল, বাট ফিউ এক্সপেক্টেড, ফিউ শব্দটা তারা ব্যবহার করেছে। তো ফিউ বোঝায় বলতে গেলে কোনো লোক না, ফিউ বললেও বুঝতাম কিছু লোক, আর্টিকেল ব্যবহার করেনি, শুধু ফিউ শব্দটি ব্যবহার করেছে। বাট ফিউ এক্সপেক্টেড, খুব কম লোক বলতে গেলে কোনো লোকই না আশা করেছে, ইন দ্য লাস্ট ইলেকশন, লাস্ট মান্থ ইলেকশন, গত মাসের নির্বাচনে, যে জামায়াত দেশের মেইন অপোজিশন হিসেবে ফিরে আসবে বা মেইন অপোজিশনে পরিণত হবে, উইথ অ্যাবাউট আ থার্ড অফ অল ভোটস, সব ভোটের 1/3 পেয়ে। জামায়াতের এটি তারা বলছে বিরাট উত্থান, এবং বাংলাদেশের খুব বেশি লোক আশাই করেনি যে জামায়াত বিরোধী দল হবে 1/3 ভোট পেয়ে। তো ইকোনমিস্টের বিবেচনায় এটি জামায়াতের জন্য বিশাল ফলাফল, বাংলাদেশের কোনো লোক আশা করেনি। এইখানেই বলছিলাম যে মন গড়া বিশ্লেষণ এবং সত্যের অপলাপ, একেবারেই সত্যের অপলাপ। আসলে ঘটেছিল বিপরীতটি। আমি জামায়াত ইসলামের কেউ না, ক্যাটাগরিক্যালি বলছি আমি, কিন্তু আমারও পারসেপশন ছিল লাইক অল আদার পিপল, পাবলিক পারসেপশনের, আমিও একজন পাবলিক, সো আমারও পারসেপশন ছিল বিএনপি নির্বাচনে জিততে পারবে না। কেন পারবে না? যদিও বিএনপি আগে 3 বার সরকারে ছিল, সরকার গঠন করবার, সরকার পরিচালনা করবার তাদের অভিজ্ঞতা সব কিছুই ছিল, কিন্তু যেমনটি বলা হয়েছে, এই ইকোনমিস্টই বলেছে, ইন্ডাস্ট্রিয়াল স্কেলে করাপশন করেছে বিএনপি এবং আওয়ামী লীগ। শুধু তাই না, অন্তর্বর্তীকালীন সময়ের 18 মাস চাঁদাবাজি ছাড়া ছাত্রদল, যুবদলের ছেলেরা, বিএনপির মূল দলের অনেকে আর কিছুই করেনি। শেখ হাসিনা এবং তার লেসপেন্সারদের ফেলে যাওয়া সমস্ত টাকা পয়সা কামাবার গোপন রাস্তাগুলো, ফাঁক ফোকরগুলো, চাঁদাবাজির জায়গাগুলো, সব জায়গা 5 আগস্ট বিকেলেই দখল হয়েছিল, এবং বেশিরভাগ জায়গা দখল করেছিলেন বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আর 18 মাসে মানুষ এতটাই বিরক্ত হয়েছিলেন, হাটে, মাঠে, ঘাটে, চায়ের দোকানে শুধু একটাই কথা শুনেছি, বিএনপি উত্তর দেব আমরা ব্যালটে। তো এইটি বরং একটি বিশাল রহস্য হিসেবে থাকছে। ইট রিমেইনস আ বিগ মিস্ট্রি। বিএনপি কি করে এতগুলো আসনে এইভাবে জয় পেল এককভাবে সরকার গঠন করবার জন্য, বা আরও বেশি আসন তার চাইতেও? এইটি একটি বিশাল প্রশ্ন। এইটি নিয়ে প্রশ্ন উঠতে পারে, এটি নিয়ে ডিবেট চলতে পারে, কিন্তু জামায়াত কি করে 1/3 ভোট পেয়ে বিরোধী দল হলো, এটি নিয়ে কোনো ডিবেট চলতে পারে না।
ইকোনমিস্ট এখানে হোমওয়ার্ক করেনি ভালো। আমি জামায়াতের পক্ষ অবলম্বন করে এই কথা বলছি না, জামায়াতকে প্রমোট করবার চেষ্টা করছি না, এটাই বাস্তবতা। দেশের মানুষ নির্বাচনের ফলাফল এখনও মেনে নিতে অনেকের কষ্ট হচ্ছে, এখনও অনেকে বিশ্বাস করতে পারছে না যে ফলাফল এরকম হয়েছে বা এরকম হতে পারে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি বলবো এটি একটি অত্যন্ত মন গড়া বিশ্লেষণ এবং এটি গ্রহণযোগ্য না। জামায়াতের পক্ষ থেকে এটির প্রতিবাদ করবারও প্রয়োজন আছে বলে মনে করছি। ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা।